ঘন কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশ, আর সেই ঘন মেঘের মধ্যে মাঝ আকাশে উড়ছে একটি যাত্রীবাহী এরোপ্লেন। হঠাৎ এক প্রচণ্ড বজ্রপাত, আর এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। কিন্তু আসল বিপদ তখনও শুরু হয়নি। প্লেনটি ক্র্যাশ হয়ে ভেঙে পড়ে এক অজানা রহস্যময় আইল্যান্ডে, যেখানে প্রতিটি গাছপালা এবং লতাপাতার মধ্যে অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে। আইল্যান্ডের প্রতিটি কোণে লুকিয়ে আছে মৃত্যু আর বিশাল সব রহস্যময় জীবজন্তু, যারা অনেক বছর ধরে অপেক্ষা করে রয়েছে তাদের জীবন্ত শিকারের জন্য। আর এই ভয়ঙ্কর জায়গায় আটকে পড়ে সেই ক্র্যাশ হওয়া প্লেনের যাত্রীরা। কিন্তু প্রশ্ন হলো, এই রহস্যময় আইল্যান্ডে আসলে কি রয়েছে? কেন এখানে এত ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে? এমনকি এই আইল্যান্ডের কোনো রকম লোকেশন কোনো ম্যাপে নেই। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শেষটা আপনাদেরকে চমকে দেবে। তো বন্ধুরা, গল্প শুরু হওয়ার আগে আমার সকল দর্শকদের জন্য একটি এক্সক্লুসিভ কন্টেন্ট লিংক ডেসক্রিপশনে রয়েছে, ক্লিক করে দেখতে পারেন। গল্পটি শুরু হয় একটি প্লেনকে দেখিয়ে। সেই সময় আবহাওয়া খুব একটা ভালো ছিল না। ধীরে ধীরে চারিদিকে ঘন কালো মেঘ জমছিল। যাত্রীবাহী প্লেনটি মেঘের ভিতর দিয়েই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিল। প্লেনের ভিতরে জ্যাক নামের এক প্যাসেঞ্জার বসেছিল, যে নিজের দরিদ্র অবস্থার কারণে এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিল যে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেটাই ভাবছিল যে তার মৃত্যুর পর ইন্স্যুরেন্সের সব টাকা তার পরিবার পেয়ে যাবে, আর এই কারণেই তার জীবিত থাকার থেকে মরে যাওয়াই ভালো। কিন্তু তখনই হঠাৎ আবহাওয়া আরো খারাপ হতে শুরু করে। কালো মেঘ চারিদিক থেকে প্লেনটিকে ঘিরে ফেলে। এরই মাঝে হঠাৎ এক প্রচণ্ড বজ্রপাত সরাসরি প্লেনের ইঞ্জিনে এসে লাগে। যাত্রীদের সবাইকে সতর্ক করে দেওয়া হয়। পাইলটরা কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা বুঝতে পারে যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক তখনই স্ক্রিনের সামনে একটি অদ্ভুত রহস্যময় আইল্যান্ডের ম্যাপ ভেসে ওঠে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেখানে কোনো আইল্যান্ড থাকার কথাই নয়। আর ঠিক তখনই প্লেনটি মাঝ আকাশেই দুই টুকরো হয়ে ভেঙে যায়। প্লেনের সামনের অংশটি গিয়ে পড়ে ওই জনমানবহীন রহস্যময় আইল্যান্ডে। তখনও প্লেনের পাইলট এবং যাত্রীরা ঘুণাক্ষরেও টের পায় না যে ভাগ্য তাদের কোন ভয়ানক মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই ধ্বংসস্তূপের মাঝে আটকে থাকা প্লেনের ক্যাপ্টেন, যার অবস্থা প্লেন ক্র্যাশ হওয়ার কারণে খুবই খারাপ ছিল, তার জ্ঞান ফিরে আসে। সে দ্রুত রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমকে সিগন্যাল পাঠানোর জন্য পাইলটকে আদেশ দেয়। পাইলট আর সময় নষ্ট না করে কোনো রকমে উঠে রেডিও খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে হঠাৎ সে নিজের পায়ের কাছে কিছু যেন একটা শব্দ শুনতে পায়, যেন কোনো কিছু কাউকে টেনে নিয়ে যাচ্ছে। সে নিচের দিকে তাকাতেই এমন কিছু দেখে যা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। মাটির উপর পড়েছিল একটি বিশাল সাপের গায়ের খোলস, যা কিছুক্ষণ আগেই ছেড়ে গেছে ওই সাপটি। আর আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিল বিশাল আকৃতির কিছু ভাঙা ডিম। এত বড় ডিম কিসের হতে পারে সে অবাক হয় এবং এই সব কিছু বোঝার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ঘন জঙ্গলের ভিতর থেকে খুবই জোরালো নড়াচড়ার শব্দ শোনা যায় এবং জঙ্গলের গাছপালাগুলো এমনভাবে কাঁপতে শুরু করে যেন কোনো বড় প্রাণী তার দিকে এগিয়ে আসছে। আর ঠিক পরের মুহূর্তেই ঘন অন্ধকারের ভিতর থেকে একটি বিশাল আকারের সাপ তার সামনে এসে দাঁড়ায়। সাপটিকে দেখে মনে হচ্ছিল সে প্রচণ্ড রেগে আছে, কারণ সে তার ডিমগুলিকে ভাঙা অবস্থায় দেখে পুরোপুরি উন্মাদ হয়ে গেছিল। আর প্লেন ক্র্যাশের কারণেই এটা হয়েছিল। পাইলট কিছু বুঝে ওঠার আগে ওই সাপটা এক ঝটকায় তাকে জ্যান্তই গিলে ফেলে। রাত কেটে সকাল হয়। এদিকে প্লেনের অন্য অংশটিও সেই একই রহস্যময় আইল্যান্ডেই ভেঙে পড়েছিল। তবে সেখানে অনেক যাত্রীরা সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যায়। সেখানে জ্যাকের সাথে অনেক লোক ছিল। প্লেন থেকে বেরিয়েই তারা এই আইল্যান্ডকে ভালোভাবে দেখতে থাকে, কারণ যে আইল্যান্ডে প্লেন ক্র্যাশ হয়ে পড়েছিল সেটি কোনো সাধারণ আইল্যান্ড ছিল না। এখানকার গাছপালাগুলি ছিল অদ্ভুত ও ভয়ঙ্কর প্রকৃতির। সেই গাছপালাগুলি মানুষকে দেখেই নড়াচড়া শুরু করে দেয়। এটা দেখে তারা কিছুই বুঝতে পারে না এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মাঝে জ্যাক একটি মেয়েকে দেখতে পায়, যার বন্ধু ভেঙে পড়া প্লেনের নিচে আটকে পড়েছিল, আর মেয়েটি তাকে বের করার খুবই চেষ্টা করছিল। হঠাৎ উপর থেকে একটি লোহার বড় টুকরো নড়ে গিয়ে তাদের উপর পড়ে যেতে শুরু করে। আর এটা দেখে তাড়াতাড়ি জ্যাক দৌড়ে এসে তাদেরকে প্রাণে বাঁচিয়ে নেয়। এরপর সকল যাত্রীরা মিলে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ঘন জঙ্গলে তারা কোনো রকম সিগন্যাল পায় না, যার ফলে তাদের মনে হতে থাকে হয়তো তারা এখানেই মারা যাবে। তখনই টিম নামের একজন ব্যক্তি বলে ওঠে, যদি তারা এখানে দাঁড়িয়ে রেস্কিউ টিমের অপেক্ষাই করতে থাকে তাহলে এই জঙ্গলের রহস্যময় অদ্ভুত গাছপালাগুলি তাদেরকে মেরে ফেলতে পারে। তাই আমাদের যে কোনো উপায়ে প্লেনের সামনের ভাঙা অংশটি খুঁজে বের করতে হবে, যাতে রেডিওর সাহায্যে পাইলটকে বলে রেস্কিউ টিমকে আমাদের এই লোকেশন বলতে পারি। কথা বলতে বলতেই লোকটি খাওয়ার জন্য সামনের গাছ থেকে একটি ফল ছিঁড়ে নেয়,
কিন্তু সেটা কোনো সাধারণ ফল ছিল না। ফলটি খেতে গেলেই হঠাৎ ফলটি বোমের মতো ফেটে যায় এবং ভিতর থেকে বের হওয়া বিষাক্ত অ্যাসিড তার মুখে লাগতেই যন্ত্রণায় সে ছটফট করতে করতে মারা যায়। এই মর্মান্তিক মৃত্যু দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবে তখনই তাদের মধ্যে একজন যাত্রী সকলকে সাহস যোগায় যে যেভাবেই হোক আমরা এখান থেকে বেঁচে ফিরব, কারণ সামনে দূরের একটি পাহাড় থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল। অর্থাৎ নিশ্চয়ই প্লেনের সামনের অংশটি পাহাড়ের আশেপাশে ওখানেই কোথাও ভেঙে পড়েছে। আমাদের যে কোনো মূল্যে সেখানে পৌঁছাতে হবে। এই বলে সে যেই সামনের দিকে এগিয়ে যায়, তখনই একটি জীবন্ত মানুষ খেগো গাছ তাকে জ্যান্ত গিলে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে তাদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। তারা স্পষ্ট হাড়গোড় চিবানোর শব্দ শুনতে পায়। সবাই বুঝতে পারে এখানে থাকা মানেই মৃত্যু। ওই মানুষ খেগো গাছগুলো তাদেরকেও এইভাবেই খেয়ে ফেলতে পারে। আতঙ্কে সবাই এদিক ওদিক প্রাণ বাঁচিয়ে দৌড়াতে শুরু করে। আর এই হুড়োহুড়ির মধ্যেই অনেক নিরীহ মানুষ ওই গাছের শিকারে পরিণত হয়। একের পর এক মানুষকে ওই গাছগুলি খেতে থাকে। এই হুড়োহুড়ির সময় জ্যাক নিচে পড়ে যায় এবং তার সামনেই তার সেই ইন্স্যুরেন্সের কাগজগুলো পড়ে থাকতে দেখে। এরই মধ্যে সেই জীবন্ত গাছ তার সামনেও চলে আসে। জ্যাক ভাবে সে যখন এই রাক্ষসে গাছগুলো থেকে বাঁচতে পারবেই না, তখন আর পালিয়ে লাভ কি। আর সে এটা ভেবেই শান্ত হয়ে ওই গাছের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু গাছটি তাকে গিলতে যাবেই এমন সময় একটি ছেলে ঝাঁপিয়ে পড়ে জ্যাকের প্রাণ বাঁচিয়ে নেয়। কোনো মতে তারা সবাই মিলে ওই জীবন্ত গাছপালার থেকে প্রাণে বেঁচে একটি খোলা খালের ধারে এসে পৌঁছায়। তবে তখনও কিছু জন ওই জঙ্গলের মধ্যেই আটকে পড়েছিল। সেখানে একজন ব্যক্তি বাকিদের বাঁচানোর জন্য আবার জঙ্গলে যাওয়ার কথা বলে, কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষগুলো আর ওই ভয়ানক জঙ্গলে ফিরে যেতে রাজি ছিল না, কারণ তারা যদি আবার ওই জঙ্গলের মধ্যে যায় তাহলে তারা আর কেউই বাঁচবে না। তখন তাদের মধ্যে একজন ওই পাহাড়ের দিকে ইশারা করে তাদেরকে জানায়, আমাদের যেভাবেই হোক প্রাণ বাঁচাতে হলে ওইখানে পৌঁছাতে হবে, কারণ একমাত্র ওখান থেকে রেস্কিউ টিমকে আমরা জানাতে পারবো আমরা কোথায় আছি। এরপর সবাই আর দেরি না করে সেই পাহাড়ের দিকেই যেতে শুরু করে, কারণ এখান থেকে বেঁচে ফেরার তাদের কাছে আর এই একটিমাত্র পথই ছিল। তারা সেই জঙ্গল পেরিয়ে বড় বড় পাথর পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তারা এটা জানতো না যে তাদের আশেপাশে একটি দানবীয় জীব তাদের দিকেই নজর দিয়ে বসেছিল। সে তার সুযোগের অপেক্ষায় ছিল। হঠাৎ পিছনের দুজন মানুষ কোনো সরসর শব্দ শুনতে পায়। একজন যখনই পিছনের দিকে তাকায়, হঠাৎই কিছু একটা প্রাণী তাকে এক ঝটকায় গায়েব করে দেয়। অন্যজন তাকে সেখানে না দেখতে পেয়ে বাকিদের বিষয়টা জানায়, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। তখন একজন লোক বলে, আমি জানি সে কোথায় গেছে, কিন্তু তার বলার আগে আচমকা ওই একই জিনিস তাকেও এক ঝটকায় টেনে গিলে ফেলে। আর সেটা ছিল একটি বিশাল আকৃতির টিকটিকি। তার ভয়ঙ্কর গর্জন শুনতে প্রত্যেকেরই হাত পা কেঁপে ওঠে। ওই দানবীয় টিকটিকিটি তাদের উপর আক্রমণ করে। সবাই ভয়ে প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। সকল যাত্রীরাই সেখানে ভালোভাবে ফেঁসে যায়, কারণ এই পুরো জায়গাটি এই দানবীয় টিকটিকিদের ছিল। সেখানে শুধু 2-3টি টিকটিকি ছিল না, সেখানে অনেকগুলি টিকটিকি ছিল। তাদের সেখান থেকে পালানোর সময় হঠাৎ একটি টিকটিকি একটি মেয়েকে ধরে ফেলে এবং তাকে গিলে খাওয়ার চেষ্টা করে। কিন্তু তাকে খাওয়ার আগে জ্যাক তাকে কোনো মতে চেপে ধরে এবং তার সর্বশক্তি দিয়ে টেনে ওই মনস্টারের খাবার হওয়া থেকে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু মনস্টারটি এবার জ্যাককে জাপটে ধরে। সে জ্যাককেই গিলে খাওয়ার চেষ্টা করছিল। তখনই আরও একটি টিকটিকি সেখানে চলে আসে এবং সেও জ্যাককে খাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই তাকে খাওয়ার আগেই উপর থেকে একটি মোটা ছেলে এক লাফ দিয়ে তাকে দূরে ছিটকে দেয় এবং সৌভাগ্যবশত তার জন্য জ্যাকের প্রাণ বেঁচে যায়। তারা আর এক মুহূর্তও সেখানে না থেকে আবারও দৌড়াতে শুরু করে, কিন্তু আসল বিপদ তো তখনও বাকি ছিল। তারা ওই পাথুরে এলাকা পার হয়ে একটি বিশাল উঁচু ঘাসের খোলা মাঠের জমিতে এসে পৌঁছায়। তবে ভয়ে হুড়োহুড়িতে তারা একে অপরের থেকে ঘাসের জমিতে হারিয়ে যায়। তারা একে অপরকে জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু কেউই একে অপরকে দেখতে পাচ্ছিল না। অবশেষে তারা বুদ্ধি করে সবাই উপরের দিকে লাফিয়ে ওঠে, যার ফলে তারা একে অপরকে দেখতে পায় এবং আবারও তারা একসাথে হয়ে যায়। এরপর সবাই সেখান থেকে বাইরে যাওয়ার পথ খুঁজতে থাকে, কিন্তু তাদের খুশি আর বেশিক্ষণের জন্য ছিল না। তাদের মৃত্যু তাদের দিকে এগিয়ে আসছিল। এবার তাদের সামনে কোনো টিকটিকি নয়, বরং একটি বিশাল সাপ তাদের দিকে এগিয়ে আসছিল। সেই মোটা ছেলেটি ঘাসের ভিতর থেকে কিছু সরসরের শব্দ শুনতে পায়। সে প্রচন্ড ঘাবড়ে যায়। সাপটি ধীরে ধীরে তার শিকারদের তার জালে ফাঁসাচ্ছিল। চারপাশ থেকে সাপটি তাদেরকে ঘিরে ফেলে। ধীরে ধীরে সাপটি ঘন ঘাসের ভিতর দিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল, যার স্পষ্ট আওয়াজ প্রত্যেকেরই কানে আসে। আর ঠিক তখনই হঠাৎ সাপটি এক ব্যক্তিকে এক কামড়ে তাদের থেকে দূরে নিয়ে চলে যায়। সাপটি লোকটিকে আষ্টেপৃষ্টভাবে জড়িয়ে ধরে এবং মুহূর্তের মধ্যেই তাকে জ্যান্ত গিলে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে তাদের হুঁশই উড়ে যায়।
সবাই প্রাণ বাঁচিয়ে ওই ঘন ঘাসের মধ্যে পালাতে শুরু করে। পালিয়ে তারা সেই একই পাথরের কাছে ফিরে আসে এবং পাথরের ছোট ছোট আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু ওই বিশাল আকৃতির সাপ তার শিকার না নিয়ে ছাড়বে না। সাপটি পিছু পিছু সেখানেও এসে পৌঁছায়। সে নিঃশব্দে এগিয়ে আসছিল। হঠাৎ একটি মেয়ের কান্নার শব্দ শুনে সাপটি তাদের দেখে ফেলে। তবে সেই মেয়েটিকে গিলে খাওয়ার আগেই জ্যাক নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাপের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। সে সাপের সব নজর তার দিকে ঘুরিয়ে দেয়। নিজের শিকারকে হাতছাড়া হতে দেখে সাপটি প্রচণ্ড রেগে জ্যাকের উপর আক্রমণ করতে যায়। আর ঠিক তখনই সময় মতো সেই মোটা লোকটি একটি বুদ্ধি খাটায়। সে ওই একই বিষাক্ত ফল তুলে নিয়ে আশেপাশের গাছের বিষাক্ত ফলের দিকে ছুঁড়ে মারে, যার ফলে ওই ফলগুলিও একে একে ফেটে গিয়ে বিষাক্ত অ্যাসিড তরল সাপের গায়ের উপর গিয়ে পড়ে। আর অ্যাসিড তরলের কারণে যন্ত্রণায় ছটপট করতে করতে দানবীয় সাপটি সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় এবং এবারকার মতো তারা প্রাণে বাঁচে। তবে এখনো পর্যন্ত তারা বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পায় না। এদিকে রাতও হয়ে আসছে। চারিদিকে খুব তাড়াতাড়ি ঘন অন্ধকার নেমে আসে। আতঙ্কিত সব যাত্রীরা বেঁচে থাকতে পাহাড়ের একটি ছোট্ট গুহায় আশ্রয় নেয়। গুহার ভিতরে ভীষণ অন্ধকার হওয়ার কারণে একজন বৃদ্ধ ব্যক্তি দুটো পাথরে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে পারে না। আগুন জ্বালার নামই নিচ্ছিল না। তখন সেই লোকটির নজর পড়ে জ্যাকের গলায় ঝুলে থাকা লকেটের উপর। সে জ্যাকের কাছে তার লকেটটি চায়। এরপর সেই লকেটটি দিয়ে অনেকক্ষণ পাথরে ঘষার পর অবশেষে আগুন জ্বলে ওঠে। আগুনের চারিপাশে বসে থাকা মানুষগুলোর কাছে বেঁচে থাকার কোনো পথ ছিল না। তা সত্ত্বেও তারা একে অপরকে এখান থেকে বেঁচে ফেরার জন্য সাহস দিচ্ছিল। তাদের প্রত্যেকের মধ্যে আশা ছিল তারা যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরে যাবে। তবুও সবার মনে একটাই ভয় কাজ করছিল যে যদি তারা বাইরে যায় তবে বাইরের ভয়ানক দানবীয় প্রাণীরা তাদেরকে জীবন্ত মেরে ফেলবে। কিন্তু সত্যটা হলো এই গুহায় তারা খুব বেশি সময় টিকে থাকতে পারবে না, আর তারা সেখান থেকে পালাতেও পারবে না। তাই অনেক চিন্তা ভাবনার পর তাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে কাল সকাল হওয়া মাত্র এখান থেকে তারা বেরিয়ে যাবে এবং ওই ধোঁয়া অনুসরণ করে এগিয়ে যেতে হবে। এই সময় তারা যখন কথা বলছিল ঠিক তখনই বাইরে থেকে কিছুর একটা নড়াচড়া করা শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনে তিনজন গুহার থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতেই তারা দূরে একটি উজ্জ্বল আলো দেখতে পায়, যেন কিছু একটা তাদের দিকেই আসছে। সবার মনে হয় হয়তো রেস্কিউ টিম পৌঁছে গেছে, তাই তারা কিছু না ভেবেই সেই দিকে এগিয়ে যায়। তবে কিছুটা এগোতেই হঠাৎ সেই আলো ঘন অন্ধকারে রহস্যজনকভাবে কেমন যেন অদৃশ্য হয়ে যায়। আর ঠিক পরের মুহূর্তেই ঘন অন্ধকারের ভিতর থেকে এক ভয়ঙ্কর ক্রিয়েচার তাদের পিছনে এসে দাঁড়ায়। তারা পিছনের দিকে তাকাতেই দেখে ওটা কোনো রেস্কিউ টিম নয়, বরং একটা বিশাল মনস্টার ব্যাং। সেই ভয়ানক মনস্টারটি নিজের কোমরে থাকা লাইটের ব্যবহার করে তার শিকারকে নিজের জালে ফেলার জন্য। আর তারাও এখন এই বিপদে ফেঁসে যায়। সুযোগ বুঝে জ্যাক আর রুমি নামের একটি ছেলে সামনের পাথরের খাঁজে লুকিয়ে পড়ে। তারা তো প্রাণে বেঁচে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সুটকেসওয়ালা লোকটি অতটা ভাগ্যবান ছিল না। তার সেই সুটকেসটি যা সে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখছিল সেটি ওই মনস্টারের নিচে চাপা পড়ে যায়। তবুও সে সাহস জুগিয়ে নিজের সর্বশক্তি দিয়ে সেই সুটকেসটি টেনে বের করে আনে, কিন্তু সুটকেস টানতেই প্রাণীটি তাকে দেখে ফেলে। সেই মনস্টার ব্যাং তাকে এক ঝাপটে কামড়ে ধরে। এরই মধ্যে দুর্ভাগ্যবশত তার সুটকেসটি নিচে পড়ে গিয়ে খুলে যায় এবং দেখতে দেখতে সুটকেসটির ভিতর থেকে তার মৃত মেয়ের চিতার ছাই হাওয়ায় মিশে যায়। ওই ছাইটুকুই ছিল তার মেয়ের শেষ স্মৃতি। এই কারণে সে নিজের প্রাণ দিয়েও সেটাকে আগলে রাখছিল। নিজের মেয়ের শেষ স্মৃতিটুকু চোখের সামনে হারিয়ে যেতে দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তবে পরের মুহূর্তেই প্রাণীটি তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর মনস্টারটি পাথরের খাঁজে ঢোকার চেষ্টা করে, কিন্তু জায়গাটা খুব সরু হওয়ায় সে ঢুকতে পারছিল না। সেই ক্ষুধার্ত মনস্টারটি পাথরের উপর উঠে বসে তাদের বাইরে আসার অপেক্ষা করতে থাকে। এদিকে ভয়ে কাঁপতে কাঁপতে রুমি জ্যাককে বলে তারা আর এখানে বেশিক্ষণ সুরক্ষিত থাকতে পারবে না, যে কোনোভাবেই এখান থেকে তাদেরকে পালাতে হবে। রুমি বলে ঠিক 3 গোনার পর তারা আলাদা আলাদা দিকে দৌড়ে পালাবে। এরপর রুমির 3 গোনা শেষ হতেই জ্যাক তার সর্বশক্তি দিয়ে গুহা থেকে দৌড়ে বেরিয়ে পালিয়ে যায়। কিন্তু সে জানতো না তার সাথে এক বড় প্রতারণা করা হয়েছে। রুমি নিজেকে বাঁচাতে ওই পাথরের খাঁজেই লুকিয়ে থাকে। সে পরিকল্পনা করেছিল যে মনস্টারটি যখন জ্যাককে তাড়া করবে সেই সুযোগে সে নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাবে। এদিকে জ্যাক যখন সামনের দিকে দৌড়াচ্ছিল প্রাণীটি তার শিকারকে দেখতে পেয়ে এক বিশাল লাফ দিয়ে সরাসরি তার সামনে এসে দাঁড়ায়। বেচারা জ্যাক মৃত্যুর মুখে পুরোপুরি আটকে পড়ে। ওই বিশাল আকৃতির মনস্টারটি তার সামনেই ছিল। মনস্টারটি যখন তাকে গিলে ফেলার জন্য লাফ দেয় ঠিক তখনই হঠাৎ পিছন দিক থেকে একটি বিশাল সাপ এসে ওই মনস্টার ব্যাংটিকে জ্যান্ত গিলে ফেলে। আর এবারেও জ্যাক সৌভাগ্যবশত প্রাণে বাঁচে। এদিকে রুমি নিজের প্রাণ বাঁচিয়ে গুহায় ফিরে যায় এবং সবাইকে মিথ্যা কথা বলে যে মনস্টারের আক্রমণে জ্যাক এবং ওই ব্যক্তিটি মারা গেছে।
এই খবর শুনে গুহার সকলের মধ্যে আতঙ্ক আরো বেড়ে যায়। তারা জানতই না এই আইল্যান্ডে এত প্রকারের প্রাণী রয়েছে। তাদের প্রত্যেকের মধ্যে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। এবার তারা কি করবে? ঠিক তখনই হঠাৎ পাথরের ঘর্ষণের শব্দ শোনা যায়। সবাই ভয়ে প্রাণ বাঁচাতে পাথরের নিচে লুকিয়ে পড়ে। সবারই নজর সামনের দিকেই ছিল। কিন্তু তখনই অন্ধকারের ভিতর থেকে জ্যাক সুরক্ষিত অবস্থায় দৌড়ে বেরিয়ে আসে। তার হাতে ছিল সেই দুর্ভাগ্য বাবার ভাঙা সুটকেসটি। এটা তার মেয়ের একমাত্র স্মৃতি ছিল। পরদিন সকালে সবাই মিলে পরম শ্রদ্ধায় সেই সুটকেসটি মাটির নিচে পুঁতে দেয় এবং সেই মানুষটির শেষ স্মৃতিটুকু দাফন করে দেয়। তবে রমি যে জ্যাকের সাথে কি করেছে সেই ঘটনা সে কাউকেই বলে না। এরপর তারা আবারও মনের মধ্যে আশা নিয়ে দ্রুত সেই পাহাড়ের দিকে যেতে শুরু করে। যাওয়ার পথে হঠাৎ একজনের পা পিছলে সে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই রমির নজর সামনের পাহাড়ের উপর পড়ে, যেখান থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছিল। অর্থাৎ তারা তাদের গন্তব্যস্থলের খুবই কাছাকাছি চলে এসেছিল। সেখান থেকে যাওয়ার আগে জ্যাকের নজর মাটির নিচে চাপা পড়া একটি জিনিসের উপর পড়ে। আর সেটি বের করতেই দেখা যায় ওটা একটা বিশাল সাপের সদ্য ছাড়ানো খোলস। আর এটি দেখে সবাই আঁতকে ওঠে। এর মানে সেই বিশাল আকৃতির সাপটি আশেপাশেই কোথাও আছে। তখনই বনের সব পাখিগুলি কিছুর একটা ভয়ে একসাথে উড়ে যায়, যেন বড় কোনো বিপদ আসছে। তাদের কিছু বুঝে ওঠার আগেই মাটি কেঁপে ওঠে এবং পাহাড়ের উপর থেকে এক বিশাল সাপ এসে দাঁড়ায়। সাপটির আকার দেখে তারা সকলেই ভয় পেয়ে যায়। তাদের পালানোর আগেই সাপটি তাদের দিকে ছুটে আসে। সবাই কোনো মতে প্রাণ বাঁচিয়ে সামনের পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তবু ওই বিশাল সাপটি পাথর ভাঙার চেষ্টা করতে থাকে। তবে সাপটির পাথরটি ভাঙার আগে সুযোগ বুঝে সবাই সেখান থেকে সামনের দিকে দৌড়াতে শুরু করে। নিজেদের প্রাণ বাঁচাতে সবাই পাগলের মতো দৌড়াচ্ছিল। তারা যত এগোচ্ছিল সাপটিও তাদের পিছনে পিছনে আসছিল। প্রাণ বাঁচাতে তারা আবারও একটি অন্ধকার গুহার ভিতরে ঢুকে পড়ে। কিন্তু বিপদ সেখানেও তাদের পিছু ছাড়ে না। গুহার ভিতরটা এতটাই পিছল ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব ছিল। কিন্তু যার পিছনে মৃত্যু রয়েছে সে কিভাবে থামতে পারে? তারা কোনো মতে ওই পিছল পাথরে গা বেয়ে এগিয়ে যায়। এরই মাঝে এক নতুন বিপদ তাদের সামনে আসে। অন্ধকার থেকে এক ঝাঁক বাদুড় তাদের উপর উড়ে আসতে শুরু করে, যার ফলে একজন মানুষ পিছলে পড়ে যেতে থাকে। তবে সময় মতো জ্যাক তাকে ধরে ফেলে এবং উপরে তোলার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই নিচে থেকে সেই ভয়ঙ্কর সাপটি গুহার ভিতরে ঢুকে পড়ে। আর এরই মাঝে হুড়োহুড়িতে জ্যাকের হাত থেকে লোকটির হাত ফসকে যায় এবং সে সরাসরি সাপের মুখে গিয়ে পড়ে। সাপটি তাকে জ্যান্ত গিলে ফেলে। বাকিরা কোনো মতে সেই পিচ্ছিল গুহা পার হয়ে বাইরে বেরিয়ে আসে। কিছুটা সামনে যেতেই তারা বিমানের একটি টুকরো পড়ে থাকতে দেখে। তারা বুঝতে পারে যে প্লেনের সামনের অংশটি খুব কাছাকাছি আছে। এইভাবে আরও এগিয়ে যেতে অবশেষে তারা সেই পাহাড়ের কাছে পৌঁছায় এবং পাহাড়ের উপরে উঠতেই তারা দুমড়ে মুচড়ে যাওয়া প্লেনের সামনের অংশটি খুঁজে পায়। প্লেনের ভিতরে ঢুকতেই প্লেনের এয়ার হোস্টেস পাইলটকে দেখতে পায়, কিন্তু তার গায়ে হাত দিতে সে আটকে ওঠে, কারণ পাইলট অনেক আগেই মারা গিয়েছিল। তখন ওই এয়ার হোস্টেসের হাত ভুলবশত প্লেনের কন্ট্রোলারের উপর পড়তেই হঠাৎ প্লেনের ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। এর মানে ইঞ্জিনটি তখনও কাজ করছিল। ইঞ্জিনের শব্দের মাঝেই জ্যাক নিচে পড়ে থাকা সেই রেডিওটিকে দেখতে পায়। সে সেটি নেওয়ার জন্য তাড়াতাড়ি নিচে নামে। আর নিচে নামতেই সে দেখে বিশাল বিশাল কিছু ডিম ভেঙে পড়ে আছে। ওই ডিমগুলো ভাঙা অবস্থায় দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। আর এই বিশাল ডিমগুলি কার সে বুঝতে পারে, কারণ ওই ডিমগুলির কারণে সেই মনস্টারটি এখনো তাদের আশেপাশেই ঘোরাফেরা করছিল। তো যাই হোক, অবশেষে রেডিওটি তার হাতে আসে। সে আর সময় নষ্ট না করে রেডিওটি চালু করে এবং সিগন্যাল পাঠানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই সে হালকা সরসরের শব্দ শুনতে পায়। এরপর যখনই সে পিছনের দিকে তাকায়, সে দেখে প্লেনের উপর সেই বিশাল সাপটি শিকারের জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। আর এটি হলো সেই সাপটি যার উপর জ্যাক বিষাক্ত ফলের রস ছুঁড়েছিল। এই কারণে সাপটি প্রতিশোধের জন্য প্রচণ্ড রেগেছিল। সাপটি জ্যাকের উপর এক ঝাপট মারে, কিন্তু সে এক লাফে সরে যায়। আবারও সাপটি আক্রমণ করে, কিন্তু জ্যাক পাশে পড়ে থাকা প্লেনের একটি দরজার ঢাল হিসেবে ব্যবহার করে, যার ফলে সাপটি তার কিছুই করতে পারছিল না। আর তখনই সেই মেয়েটি জ্যাককে বাঁচাতে একটি কুড়ুল নিয়ে সাপের সামনে এসে দাঁড়ায়। কিন্তু বিশাল সাপের সামনে সেই ছোট কুড়ুলটি কিছুই ছিল না। সাপটি তাকে উল্টে আক্রমণ করতে তার দিকে এগিয়ে যায়, কিন্তু জ্যাক তাকেও টেনে তার কাছে নিয়ে নেয় এবং দুজনেই সেখানে ফেঁসে যায়। কিন্তু আসল বিপদ আসা এখনো বাকি ছিল। ঠিক পরের মুহূর্তেই পাহাড়ের অন্ধকার গুহা থেকে আরো দুটি বিশাল আকৃতির সাপ বেরিয়ে আসে। এখন তাদের সামনে একটা নয়, বরং তিনটে দানবীয় পাইথন দাঁড়িয়েছিল। জ্যাক এবং মেয়েটিকে জ্যান্ত গিলে খাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু ঠিক তখনই সেই রমি নিজের ভয়কে দূরে সরিয়ে প্লেনের উপর উঠে পড়ে। সে ঠিক করে আজ সে তার সব ভুলের প্রায়শ্চিত্ত করবে।
সে নিজের প্রাণের পরোয়া না করে সেই দানবগুলোর নজর নিজের দিকে ঘোরানোর জন্য চিৎকার করতে থাকে এবং এয়ার হোস্টেসকে প্লেনের ইঞ্জিন চালু করতে বলে। তবে ইঞ্জিনটি চালু হতে কিছুটা সময় লাগতো, আর এরই মধ্যে একটি সাপ প্লেনের ভিতরে ঢুকে পড়ে এবং একটি মেয়েকে গিলে খায়। এরপর সাপটি ওই এয়ার হোস্টেসের দিকে আক্রমণ করতে গেলে ঠিক সেই মুহূর্তে সেই মোটা লোকটি মাঝখানে চলে আসে এবং সাপটি এয়ার হোস্টেসের বদলে তাকে টেনে নিয়ে চলে যায়। ওদিকে উপরে দাঁড়িয়ে থাকা রুমি চিৎকার করে সাপগুলোর নজর নিজের দিকে টানতে শুরু করে, যাতে সব সাপ তার দিকে ঘুরে যায়, কারণ সে একেবারে ইঞ্জিনের উপরে ছিল আর তার একটি পরিকল্পনা ছিল। যখনই সেই সাপগুলি তাকে খাওয়ার জন্য তার দিকে ঘোরে, সৌভাগ্যবশত তখনই প্লেনের ইঞ্জিন ফুল স্পিডে চালু হয়ে যায়। আর দেখতে দেখতেই পরের মুহূর্তে সব সাপগুলো ইঞ্জিনের প্রচন্ড হাওয়াতে টানতে শুরু করে। তারা সেই হাওয়ার চাপ সহ্য করতে না পেরে কয়েক সেকেন্ডের মধ্যে ইঞ্জিনের ব্লেডের মাঝখানে ঢুকে টুকরো টুকরো হয়ে যায়। তবে যে এয়ার হোস্টেসটি ইঞ্জিনটি চালু করেছিল সেও তখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, কারণ রুমি যখন সাপগুলোর নজর তার দিকে ঘোরানোর চেষ্টা করছিল তার আগে একটি সাপ এই এয়ার হোস্টেসের শরীরের অর্ধেক অংশটি চিবিয়ে খেয়ে ফেলে। কিন্তু জীবনের শেষ মুহূর্তেও সে তাদের প্রাণ বাঁচানোর চেষ্টাটুকু করে, যার ফলে বাকিদের প্রাণ বেঁচে গেলেও সে মারা যায়। এখন এই রহস্যময় আইল্যান্ডে মাত্র 3 জন মানুষই জীবিত ছিল। তাদের মনে হচ্ছিল মৃত্যু হয়তো বুঝি এবার তাদের পিছু ছেড়েছে, কিন্তু আসল ধ্বংসলীলা তো তখন কেবল শুরু হতে যাচ্ছিল। আচমকা পুরো মাটিটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে এবং এই সাপগুলির মা সেখানে এসে পৌঁছায়। বিশাল বড় একটি পাইথন ছিল সেটি। পাইথনটি এতটাই ভয়ানক এবং বিশাল আকৃতির ছিল যে তার সামনে আস্ত প্লেনটাকেও দেশলাই কাঠির মতো মনে হচ্ছিল। এক মুহূর্তে সেই বিশাল মনস্টারটি এক ঝটকায় রুমিকে জ্যান্ত গিলে ফেলে এবং সেই সাথে রুমিও মারা যায়। আতঙ্কে কাঁপতে কাঁপতে জ্যাক আর সেই মেয়েটি প্রাণ বাঁচাতে প্লেনের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেই বিশাল পাইথনটি তার সন্তানদের মৃত্যুর কারণে প্রচন্ড রেগেছিল। সে তার বিশাল শরীর দিয়ে পুরো প্লেনটাকে আষ্টেপৃষ্ঠ জড়িয়ে ধরে এবং প্লেনটিকে কোনো শুকনো ডালের মতো দোমড়াতে শুরু করে। সেই পাইথনের গায়ের জোর এতটাই বেশি ছিল যে প্লেনটি ভিতর থেকে দুর্বল হয়ে ধীরে ধীরে ভাঙতে শুরু করে। ভিতরে ওই দুইজনেই প্রাণ বাঁচার উপায় খুঁজতে থাকে, তবে জ্যাক হার মানে না। দ্রুত সে একটি কুড়াল তুলে নিয়ে প্লেনের মাঝখানটা ভাঙতে থাকে এবং মাঝখানটা ভেঙে ফাঁকা হতেই দুজনেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসতেই জ্যাকের নজর এমন কিছুর উপর পড়ে যা তাদের প্রাণ বাঁচাতে পারত। সে দেখে প্লেন থেকে অনবরত তেল লিক হচ্ছে এবং সেই তেল বিশাল সাপটির গায়ে লেগে পুরো শরীরটাই প্রায় ভিজে গেছে। তখন তার সেই বৃদ্ধ লোকটির পুরনো কৌশলের কথা মনে পড়ে যায়। সে কিছু না ভেবেই সামনে থাকা গুহার দিকে দৌড়ে যায়। রাগে উন্মাদ সেই বিশাল পাইথন সাপটিও তার দিকে তাড়া করে তার দিকে এগিয়ে যেতে থাকে। যখনই পাইথনটি তার একদম কাছে চলে আসে, জ্যাক দ্রুত তার গলা থেকে সেই ধাতব লকেটটি খুলে পাথরের উপর সজোরে ঘষতে শুরু করে। আর ঘষতে ঘষতে কয়েক সেকেন্ডের মধ্যেই লকেটের ঘর্ষণে আগুনের ফুলকি জ্বলে ওঠে। জ্যাক আর সময় নষ্ট না করে সেই জ্বলন্ত লকেটটি সাপটির দিকে সজোরে ছুঁড়ে মারে। আর যখনই লকেটটি সাপের শরীরে গিয়ে লাগে, সাথে সাথেই এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। দেখতে দেখতে বিশাল আগুনে ওই দানবীয় পাইথন সাপটি পুড়ে ছাই পরিণত হয়, যার ফলে অবশেষে এই আইল্যান্ডে থাকা সবচেয়ে বড় পাইথনটিও গর্জন করতে করতে ছায়ে পরিণত হয়। বিশাল পাইথনটিকে চোখের সামনে শেষ হতে দেখে দুজনেই অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত বাকি যাত্রী এবং পাইলটরা এখানেই মারা যায়। কিছুক্ষণ পর জ্যাকের হাতে থাকা রেডিও থেকে রেস্কিউ টিমের আওয়াজ ভেসে আসে, অর্থাৎ রেস্কিউ টিম তাদের লোকেশন খুঁজে বার করে ফেলেছে। রেস্কিউ টিমের গলার শব্দ তাদেরকে একটি নতুন জীবন দেয় এবং কিছুক্ষণ পর রেস্কিউ টিম তাদেরকে এই অদ্ভুত আইল্যান্ড থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই রহস্যময় পৃথিবীতে কি এই রকম আইল্যান্ড রয়েছে এবং এই রকম বিশাল আকারের পাইথন কি থাকতে পারে পৃথিবীতে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম মুভি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।